সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম নিরাপত্তা টহল যখন হয়রানি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব কাজী সিরাজ, রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান, এবং রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক জেনে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলি পর্দায় দেখতে পাবেন সে নাম্বারে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কারো কোনো কটাক্ষ সহ্য করা হবে না, বর্তমান সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। আমৃত্যু কারাদণ্ড নয়, ফাঁসি চেয়ে জামায়াত নেতা সাঈদীর রায় রিভিউ চেয়েছে রাষ্ট্রপক্ষ, পরিবর্তনের আশাবাদ। শিক্ষকরা কর্মবিরতি থেকে সরে না আসায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশন জটের আশঙ্কা, আন্দোলন ও আলোচনা দুটোই চলবে বলছে শিক্ষক সমিতি। সরকার আন্তরিক, জানালেন শিক্ষামন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুতে বিক্ষোভ, অগ্নিসংযোগ, বিজিবি মোতায়েন, 9 ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক। এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্যাংক কর্মকর্তা রাব্বিকে ঢাকা মেডিকেলে ভর্তি, পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত এসআইয়ের শাস্তি দাবি। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা আমাদের আলোচনার শিরোনাম যেটা, নিরাপত্তার টহল যখন হয়রানি। আমরা জানি যে নিরাপত্তা টহল রাজধানী, দেশের বিভিন্ন শহর বা মহাসড়ক নিরাপত্তা টহলের ব্যবস্থা আছে পুলিশের। এবং বর্তমানে যে আমাদের যে ধরনের পরিস্থিতি, আমি অ্যাডভোকেট এলিনা খান আপনাকে দিয়ে শুরু করি, যে পরিস্থিতি তাতে নিরাপত্তা টহল একটু কড়াকড়ি বলা যায়। কিন্তু এই নিরাপত্তা টহল কখনো কখনো হয়রানিতে পরিণত হয়, এবং অনেক হয়রানি আমরা হয়তো জানি না। প্রতিনিয়ত মানুষ হয়রানিতে পড়ছে, এই নিরাপত্তা টহলের কারণে মানুষ হয়রানিতে পড়ছে। এবং সম্প্রতি যে একটা ঘটনা হয়েছে যেটা মিডিয়াতে ব্যাপক স্থান করে নিয়েছে, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা গোলাম রাব্বি। এই গোলাম রাব্বি একসময় আমাদের সময় টেলিভিশনের একজন সাংবাদিক ছিলেন, উনি অ্যাঙ্কর ছিলেন। তো এটাও বলা হচ্ছে যে হ্যাঁ, উনি যদি এরকম পদে বা এরকম ওনার যদি যোগাযোগটা না থাকতো, উনি যদি একজন সাবেক মিডিয়া কর্মী না হতেন, উনি যদি বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা না হতেন, তাহলে হয়তো এরকম অনেক ঘটনা আছে যেগুলো প্রতিনিয়তই ঘটে থাকে, কিন্তু কোনোদিনই মিডিয়াতে আসে না, পত্রিকার পাতায় আসে না, টিভিতে আসে না, কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। এখনো যদি বাইরে যাওয়া যায় হয়তো দেখা যাবে যে হচ্ছে, মানুষ হচ্ছে, টাকা দিচ্ছে, ছাড়া পাচ্ছে, এটা প্রতিনিয়ত হচ্ছে। আপনারা তো হয়তো এই ধরনের, আপনারা যেহেতু এটা নিয়ে কাজ করেন, আপনারা এই ধরনের ঘটনার বা এই ধরনের অভিযোগের সম্মুখীন হন প্রতিনিয়ত। তো আজকের আলোচনাটা তাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি কিভাবে বিষয়গুলি তুলে ধরবেন? এটা হচ্ছে একটা দুঃখজনক, অবশ্যই রাব্বি যে ঘটনা ঘটেছে সেটা শুধু দুঃখজনক এই জন্যই বলছি যে এই দুঃখ প্রকাশ করছে দীর্ঘদিন ধরে। মানে এটা প্রতিনিয়ত প্রতিদিন আমরা দেখে আসছি বা শুনে আসছি, বা কখনো কখনো এটার প্রতিবাদে আমরা কোর্টে পর্যন্ত গিয়েছি। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষ কিন্তু এখন অনেক সচেতন, তারা কিন্তু কিছুটা হলে প্রতিবাদ করতে শিখেছে। আমি একটু পেছনে যাই একটু মনে করে দেওয়ার জন্য। পুলিশের এই টহল যখন বেড়ে যায় তখন পুলিশের বাণিজ্যটা বেড়ে যায়। পুলিশ যত করা হয় সেই ক্ষেত্রগুলোতে দেখা যায় মানুষ কিন্তু রাত বেরাতে তাকে কাজের জন্য বের হতে হয়, বিভিন্ন কাজের জন্য বের হতে পারে। তার দেশটা তো এ না যে রাত্রে 10টার পর বাড়ির ভিতরে ঢুকে যেতে হবে আর কেউ বাইরে বের হবে না। আমি নিরাপত্তার বলয় আছে বলে আমি আরো স্বচ্ছন্দে আমি বের হবো রাস্তায়, আমি আরো বের হবো। এবং আমি মনে করছি যে আমার নিরাপত্তার বিধান দেওয়ার জন্য যাদেরকে নিয়োজিত করেছে তারা আমার প্রতি সেই দায়িত্ব কর্তব্য পালন করবে, এই আশ্বস্ত বিশ্বাসের সাথেই তারা কিন্তু বের হয়। কিন্তু যখন এই ধরনের ঘটনার শিকার হয় তখন শুধুমাত্র, আজকে আমিও একমত যে রাব্বি হয়তো সাংবাদিক ছিলেন, আর হচ্ছে উনি ব্যাংকের একজন মানে উচ্চপদস্থ কর্মকর্তা বলে হয়তোবা উনি রক্ষা পেয়েছেন।
যদি না হতেন আমার জানা মতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, হ্যাঁ ছিলেন, ওনার আইএসবিতে বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে। আমরা যদি রুবেলের কথা একটু ধরি, যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যে রুবেল ছিল, সেও ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। তাকে একটা সময় দেখা গেল যে ধরে নিয়ে যায়, তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকেও কিন্তু ডিবি অপারেশন নির্যাতনের মাধ্যমে কিন্তু তাকে মেরেই ফেলা হলো। পরবর্তীতে তার সম্বন্ধে অনেক কথা বলছিল, কিন্তু যখন মিডিয়া বা হিউম্যান রাইটস গ্রুপ বা বিভিন্ন মানুষের সচেতনার কারণের জন্য, তাদের প্রতিবাদের কারণের জন্য একটা সময় তার ট্রায়ালে আসতে হয়েছে। ট্রায়ালে এসে আমরা দেখেছি যেটা সেটা নিষ্পত্তি হওয়ার আগে হয়তো কোর্টের বিভিন্ন আইনের মার পেছে হয়তো অনেক লেন্দি হয়েছে। এখন পর্যন্ত আমরা সেটা জাস্ট একদম শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমরা জানি না কি ঘটেছে। আমি এটার থেকে যাওয়ার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ যখন এই নিরাপত্তার মধ্যে দিয়ে যায়, তখন দেখা গেছে যে এত হয়রানির শিকার হয় যে তারা কখনো কখনো মনে করে যে যাই আমার থাকুক না কেন, পয়সাটা টাকা পয়সা আমি সেটা দিয়ে বের হয়ে আসি। কারণ একটা হচ্ছে যে এখন ইয়াবা এত সহজলভ্য হয়ে গেছে। আগে ছিল ফেন্সিডিল, কিছু হলে কয়েক বোতল ফেন্সিডিল দিয়ে ধরে তার নামে চালান দিয়ে দিত থানাতে যে তার কাছে ফেন্সিডিল পাওয়া গেছে। এখন ফেন্সিডিল মোটামুটি একটা বড় জিনিস, আর ইয়াবা ছোট্ট একটা জিনিস, যেটা আমার কাছে মনে হয় যে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ বেশিরভাগ যখন মানুষ এই কথা বলে তখন বেশিরভাগ কথাটাকে মূল্যায়ন করে আমি কথাটা বলছি যে এখন পুলিশের কাছে বরঞ্চ ইয়াবাটা সহজলভ্য তাদের কাছে পাওয়া, মানে তাদেরকে যদি সার্চ করা যায় আমরা ইয়াবাটা তাদের কাছ থেকে বেশি পাবো। পুলিশ এই নিরাপত্তা শহরে যখন থাকে তখন মানুষকে ফাঁসানোর জন্য এই ইয়াবাটা ঢুকিয়ে দেয়। ছোট্ট একটা ইয়াবা কয়েকটা, আপনি জানেন যে এটা খুব মারাত্মক একটা বিষয়। এটা ঢুকাই দিয়ে যদি বলা যায় তাকে সার্চ করবে, এখন মানুষের মান সম্মান আছে, কেউ হয়তো বিশ্বাস করতে হতো ড্রাগ অ্যাডিক্ট, দাঁড়িয়ে নিচে কেন, এইটার যে তাদের যে ফ্যামিলি, তার নিজস্ব সম্মান, তার হয়তো চাকরিজীবী অথবা সেই স্টুডেন্ট, এই কথাগুলো ছড়াই গেলে তার কি অবস্থা হবে, সেই মান সম্মানের ভয় মানুষ কিন্তু এই কাজগুলো। আপনি যেহেতু ঘটনাটা বললেন, আমি আমার এই যে রাব্বির ঘটনাটা ঘটার পরে এত ব্যাপক প্রচার হওয়ার পরে আমার অফিসেরই একজন সে জানিয়েছে সে গত কয়েক মাস আগে এই ধরনের ঘটনায় পড়েছিল। তখন তাকে জিজ্ঞাসা করলো তুমি তাহলে অফিসকে জানাওনি কেন? বলে আমার পকেট থেকে পুলিশ ইয়াবা বের করলাম, কিভাবে জানাবো? পরে একটা টাকার বিনিময়ে 10,000 টাকা চেয়েছিল, 3,000 টাকার বিনিময়ে সে ছাড়া পেয়ে এসেছে, তার পরিবার তাকে ছাড়িয়ে এনেছে। এই ধরনের ঘটনা সে অফিসে বলেছে কতদিন পরে? রাব্বির ঘটনার পরে। এটা হচ্ছে বাস্তবতা, সে চেপে গিয়েছিল যে এটা কেউ না জানুক। পুলিশ তাকে রাতের বেলায় কারাগার থেকে ধরেছে, তার পকেট থেকে সার্চ করে ইয়াবা পেয়েছে। এটা আপনি যেটা বলছেন যে এরকম ঘটনা অনেকে চেপে যাচ্ছে। আর আমি শুধু আমার একটা ঘটনা দিয়ে বলে, দিনে দুপুরে সার্জেন্টরা যেটা করে থাকে সেটা হচ্ছে যে আমার একজনের রিং পড়াবে বলে ল্যাবরেটরি তাকে রেখে আমি আমার গাড়িটা, আমার যেহেতু সেন্ট্রাল রোডে আমার বাসা, আমি পাঠিয়ে দিচ্ছি, কারণ এখানে রাখার জায়গা নেই। আমার গাড়ির ছবি টবি সব দেখলে বোঝা যায় যে উল্টা দিক দিয়ে যাচ্ছে, রাখলে তো একটা সোজা করে রাখবে এই দিকে। হঠাৎ করে একজন সার্জেন্ট এসে বললো যে গাড়ি থামাও, মাইক্রো থামানো হলো, তখন বলছে যে কাগজপত্র দেন। কেন স্যার কাগজপত্র নেবেন? আমার ড্রাইভার বলে কি তুমি গাড়ি এখানে রং পার্কিং করে রাখছো, অথচ যদিও পার্কিং করছো তাও কিন্তু রং না, কারণ সমস্ত গাড়ি আছে, কাগজটা ফেলো না, মাইক্রো ফেলো, কাগজ নিয়ে চলে গেল। আমি যেহেতু আমার সেই দুলাভাইয়ের খুবই সিরিয়াস অবস্থা ছিল, আমি ওখানে সমস্ত কাজ শেষ করে যখন আসলাম, আমি কাগজের জন্য তার কাছে দেখলাম দূরে দাঁড়াইছে, ওই 1 নম্বরের যে ধানমন্ডির যে মোড়টা আছে ওখানে দাঁড়াইছে। আমি ডাকলাম, আমাকে হাত দিয়ে ইশারা করছিলাম। তাদের ব্যবহারও যে, তাদের অ্যাটিটিউড যে কত খারাপ, যে একটা মহিলা তাকে ডাকলাম যে আমি রাস্তা ক্রস করবো কেন, আপনি এসে আমাকে কাগজ, আমি শুধু জিজ্ঞাসা করেছি কাগজটা কেন নিলেন, আমাকে বলেন যে আমার রং কি, আমার কোনো কাগজে ভুল আছে বা কোনো কিছু। তখন সে বলছে যে আপনি দিবেন কিনা ফাইন 1200 টাকা, যদি না দেন আমি আপনাকে রেকার লাগাই দেবো। আরে রেকারটা কেন লাগাবেন আপনি? আমি বলছি যে আমাকে বলে আপনি এই রেকার লাগাই দাও, সঙ্গে সঙ্গে লাগাই দিলে ভিড়ে দেখা। আমি যে একটা কাজ করেন, আপনি টো করেন গাড়িটা, আমি প্রয়োজনে কোর্ট থেকে নিব, কারণ আমি তো প্রতিবাদ করবো, আমি তো টাকা দিয়েও নিব না, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার গাড়ির সমস্ত ছবি আমি তুলে রাখছি। এবং তারপরে আমি বললাম যে আপনি ঠিক আছে টো করেন, বলে আপনি কত টাকা দিতে পারবেন? আমাকে চ্যালেঞ্জ করছে, তার নাম হচ্ছে সার্জেন্ট জিয়া, সে ওই মোড়টাই ছিল ওখানে, আমি তার নাম ধরে বলছি এখানে। আমাকে তখন বলছে যে আপনি কি করতে পারেন? আমি কিছু করতে পারি না, আমি একজন নাগরিক, প্রয়োজন হলে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি কমপ্লেন করবো, এটা করে দেখেন কি করতে পারেন। ঠিক আছে, যাকে আমি করা দরকার করলাম ফোন, যে এরকম ঘটনা আপনারা এসে দেখেন, যদি আমার গাড়ি যদি রং সাইডে থাকে অবশ্যই আপনি আমাকে ফাইন করতে পারেন, কিন্তু যদি না থাকে তাহলে আমাকে রেকারটা কেন লাগানো হয়েছে? এটা ইনসাল্ট, কারণ রেকার লাগানো মানে লোকজন দেখতে পাচ্ছে। যাক, পরবর্তী তাদের হস্তক্ষেপে সে ক্ষমা চায়, তারপরে আমি বললাম যে আপনি উঠাই নিয়ে যান গাড়ি অথবা ফাইন করেন, দুটার একটা আপনাকে করতে হবে এখন, কারণ আমি এখন আপনাকে ছাড়বো না। এই যে হয়রানি, এই যে বিষয়টা, এটা কেন বারবার করা হয়ে থাকে? এটা শুধুমাত্র পুলিশ রাত্রিবেলা টহল দিচ্ছে তা না, দিনে দুপুরে সার্জেন্টের হয়রানির চোখে সবাই এই যে ঘটনাগুলি আমরা বলি পত্রিকায়, আমরা দেখিও, হয়তো অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা রাস্তায় যেতে যেতে আমরা দেখছি,
আমরা দেখি, আমরা জানি, পত্রপত্রিকায় লেখালেখি হয়, তো যারা এই ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কি জানেন না? ধন্যবাদ আপনাকে। ঊর্ধ্বতন কর্মকর্তা কি জন্য? বা পুলিশ সর্বোচ্চ মানে এই পর্যায়ে। জনগণের জি। জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, রাষ্ট্রের পক্ষে সরকার। আমি বলি নেই আজকে এখানে একজন পুলিশের ঊর্ধ্বতন কেউ থাকলে ভালো হতো, আমরা চেষ্টা করেছি, ভালো হতো, হ্যাঁ। আমরা চেষ্টা করেছি আন্তরিকভাবে কাউকে রাখার জন্য, কিন্তু কেউ আজকে রাজি হননি, তাই আমরা রাখতে পারিনি। তো আমি যেটা বলছি এখন দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের, রাষ্ট্রের পক্ষেই সরকার এবং সরকারের যে রাষ্ট্রীয় যে বাহিনী, পুলিশ বলেন, এখন অন্যান্য যে বাহিনীগুলো আছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কাজগুলো করে। তো এটা আজকে নতুন তো ঘটনা নয়, এই যে আপা যেটা বলে এরকম বহু ঘটনা। আমি একটু আগে আমার এক সহকর্মী সিলেট থেকে জিবলুর রহমান, তাকে যখন বললাম কিছু ঘটনা, সে 9 পৃষ্ঠার একটা ফিরিস্তি পাঠিয়েছে, পুলিশ কোথায় কোথায় কি কি কাজ করেছে, এই অন্যায়ভাবে অকারণে নিরীহ মানুষকে কিভাবে হয়রানি করেছে। এই হয়রানিগুলো বিভিন্ন সময় মিডিয়া এসছে এবং বাংলাদেশের জনপ্রিয়, যেমন আপনার এখন যে টেলিভিশন চ্যানেল হওয়ায় এই চ্যানেলগুলোর মাধ্যমে কেউ কিন্তু অনেকে সমালোচনা করে বিভিন্ন চ্যানেল, এই চ্যানেল সরকারি চ্যানেল, সরকারি লোকের চ্যানেল, কিন্তু আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে অনেস্টলি বলতে চাই যে কোনো মিডিয়ার কোনো চ্যানেলই কোনো সংবাদপত্র এই সমস্ত ঘটনাগুলো ধামাচাপা দেয় না, এগুলো জনগণের পক্ষে অনেস্টলি তারা পাবলিক করে, জনগণকে দেখায়। তো এটা পুলিশ কর্মকর্তারা তো ইনভলভ। আমি একটা রিপোর্ট সৌরভ ভাই পত্রিকারই একটা রিপোর্ট, একটা অংশ বিষয়ে আপনাকে পড়ে শোনাবো কি করে কর্মকর্তারা সব জড়িত আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই টোটাল জিনিসের দায়িত্বে যারা আছে, রাষ্ট্র, রাষ্ট্রের পক্ষে সরকার। আমি শুধু এই সরকার নাম, এই যে ঘটনাগুলো, এরকম ঘটনা আপনার যেগুলো বললেন, এরপর আমরাও আরো যে কিছু ঘটনা উদাহরণ দেবো, খালি বর্তমান সরকারের আমলে ঘটনাগুলো ঘটছে, পুলিশ কর্মকর্তারা মানে পুলিশরা এগুলো করছে তা নয়, এর আগে যে সরকার ছিল, ক্ষমতায় ছিল, দীর্ঘদিন ধরে এটা প্রক্রিয়া চলে আসছে, তাদের আমলে কিন্তু একই ঘটনা ঘটেছে। কিন্তু রাষ্ট্র সরকারের দায়িত্বে যারা থাকেন তারা কখনোই, তারা জনগণের দুর্ভোগ লাঘবের কথা বলেন, জনকল্যাণের কথা বলেন, জননিরাপত্তার কথা বলেন, কিন্তু আসলে এই যে বারবার জনগণের নিরাপত্তা, নিরীহ জনগণ, ওনারা কিন্তু যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, তাদের কিন্তু স্পর্শ করে না এরা। এবং যখনই টের পায় যে তার একটা সোর্স আছে, শক্তি আছে, তাকে মাপকাপ চেয়ে ছেড়ে টেনে দেয়। কিন্তু নিরীহ জনগণ এরা নিগৃহীত পদে পদে বিভিন্ন সময় এটা মিডিয়ার মাধ্যমে গোচরীভূত করা হয়, যারা উপরে আছেন তাদের, তারা এগুলো কিছু দেখান না। মূলত সেখানে যদি ঠিক না হয়, সেখানে তারা যদি দৃঢ়ভাবে জনগণের নিরাপত্তা বিধানের জন্য এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে না দেন, কাজ করতে বাধ্য না করেন, তাহলে হবে না। এবং এটা না হওয়ার কারণ আমি ব্যক্তিগতভাবে, অনেকে একমত হবেন না, নাও হতে পারেন, আমার মনে হয় দীর্ঘদিন ধরে আমাদের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, সরকার গঠন করেন, এরা এই নিরাপত্তা বাহিনীকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দলীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সংহত রাখার জন্য, ক্ষমতা টিকে থাকবার জন্য নানাভাবে এদেরকে ব্যবহার করে এবং এভাবে দলীয় ক্যাডারের মতো, কর্মীর মতো তাকে কাজে লাগায়, ব্যবহার করে। সরকারের পক্ষে ওই সমস্ত কাজ করতে করতে তাদের সাহস, উদ্ধত্ত এত বেড়ে যায়, তারা তখন এই সমস্ত অন্যায় কাজগুলো করে। এবং এখানে এটার জন্য আবার এই যে প্রশাসনের দলীয়করণের যে অভিযোগগুলো আছে, আপনি এই যে অফিসারগুলো, যে লোকগুলোর কথা আমরা আলোচনা করছি, যে কয়েকজন নাম ধরে বলা হচ্ছে, প্রত্যেকের নাম চাপা হয়, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন, এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এরা পলিটিক্যাল এসব জায়গায় এসেছে। এই যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের চেয়ে বড় কথা হচ্ছে এরা সব সরকারের আমলেই এগুলো করে। এই যে একটা চরিত্র তাদের, এই যে যার বিরুদ্ধে লেটেস্ট যে অভিযোগটা, তার বিরুদ্ধে এরকম অভিযোগ আরো ছিল, আরো এরকম অপরাধ আরো করেছে, শাস্তিও কিছু কিছু হয়েছে, কিন্তু তারপরেও সে এমন পৃষ্ঠপোষকতা পায়, ঢাকা এইরকম যে জায়গা সে আছে, এরকম ইম্পর্টেন্ট জায়গা ঢাকা থানায়, এইখানে আবার সে ইম্পর্টেন্ট জায়গার প্রশ্নই আসি আমি সৌরভ ভাইয়ের কাছে, যে ইম্পর্টেন্ট জায়গায় পোস্টিং এর জন্য অনেক অনেক বেশি টাকা দিতে হয়, যেটা বলা হয়তো পোস্টিং এর জন্য। তো একটা পুলিশ যখন একটা টাকা দিয়ে এক জায়গায় আসবেন, বা একজন ওসি যখন টাকা দিয়ে এক জায়গায় আসবেন, ওনার টার্গেটই থাকে সেটা যে উনি এটা বাণিজ্য করার জন্য এসছেন, টাকা দিয়ে এসছেন, আগে টাকাটা তুলবে এবং উনি টাকা তুলতে বাধা পাবেন কেন? কারণ জিনিসটা হচ্ছে উনি উপরে তো দিয়ে এসছেন। যে দলীয়করণ হচ্ছে, এই কোনটা মুখ্য তখন, দলীয়করণ হওয়ার কারণে, না ওই যে আমি টাকা দিয়ে এসছি, টাকা তুলবো, টাকা এখানে ব্যবসা করবো, দলীয়করণ টাকা তোলার জায়গা, দলীয়করণ, অর্থ লগ্নিকরণ,
এবং যত রকম অনিয়মকরণ এবং পুলিশ বিভাগে তার পদায়ন, তার চাকরির ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে বা আপনি পদায়নের ক্ষেত্রে, অন্য জায়গায় বদলির ক্ষেত্রে বলছেন ভালো জায়গায়, আসলে পুলিশ বিভাগের কাছে, পুলিশ বিভাগ বলতে আমরা কি বুঝি? আইন আইন রক্ষা করবে, আইন প্রয়োগ করবে, যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে রাব্বির ঘটনায় বা রুবেলের ঘটনায় বা আরো অনেক ঘটনায় বললেন যে রাস্তায় যখন পুলিশ থাকবে আমি নিরাপদ বোধ করব, কিন্তু নিরাপদ বোধ না, আমি একটা বিপদে পড়ার আশঙ্কা। বিপদে পড়ার আচ্ছা, তাও তো গাড়ি নিয়ে এরকম মানে নানাভাবেই মানে ই করা হয়, হয়রানির শিকার হয়। তারপরে হচ্ছে যে পুলিশ বিভাগে যাদের নিয়োগ করা হয়, দলীয়করণের কথা বলছেন, বা এটা তো না যে তাদের শারীরিক সামর্থ্য বেশি, এ কারণেই তো নেয়ার ব্যাপার না। এখানে বিশেষ করে যারা আইন প্রয়োগ করবে, আইন রক্ষা করবে, নৈতিক একটা মান থাকা দরকার। আইনের প্রতি যে শ্রদ্ধাশীল থাকবে, আইন রক্ষা করবে, আইন প্রতিপালন করবে। আপনাকে এখানে আমি একজন দর্শক লাইনে আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি বাবা, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদুল করিম বলছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। জি জি বলুন। আমি বলছিলাম যে এই রাব্বির যে ঘটনা, এই ঘটনাটা প্রত্যেক সারা দেশব্যাপী ঘটছে। উনি আপনাদের মিডিয়ার কর্মী ছিল, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ছিল বলে আজকে টিভি আলোচনার পর্দায় এসেছে। সাধারণ মানুষের কি হবে? সারা রাস্তায় পুলিশের যেভাবে হয়রানি, তাতে মানুষ তো একেবারেই পুলিশ দেখলে পুলিশের থেকে কিভাবে দূরে চলে যাবে সেই ব্যস্ত থাকে। এর জন্য কি কোনো প্রতিকার নেই? 40 বছর পার হয়ে গেছে, আমরা কি পুলিশের কাছে এভাবেই জিম্মি থাকবো? ধন্যবাদ। আমরা এই বিষয়টি আলোচনা করছি যে রাব্বি আজকে একসময় আমাদের সংবাদকর্মী ছিলেন, এখন বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার। হয়তো এই জন্যই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, এবং আমরা শুরুতেই বলেছি যে এরকম ঘটনা প্রতিনিয়ত অহরহ ঘটছে। আমরাও দেখছি, দেখে কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে হয়তো সেটা দেখছি, আবার চলে যাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। হয়তো আমরা আলোচনাই করতে পারবো, আলোচনা করে যাদেরকে শোনানোর কথা তারা হয়তো শুনবেন, তারা হয়তো কিছুদিন বন্ধ রাখবেন, আবার হয়তো একইভাবে চলবে, কিন্তু একটা জনমত তৈরি হবে। জনমত তৈরি হবে, সেটা যদি প্রবল হয় অবশ্যই এরা অন্যায়কারী, তাদের নৈতিক কোনো বল নেই, নৈতিক শক্তি নেই যে এটা করার। এখন রাব্বির ঘটনাটা শুধু রাব্বির ঘটনা না, রাব্বিকে সামনে রেখে এরকম যাতে নির্যাতন, হয়রানি, অন্যায় না হয়, সেটাই লক্ষ্য। এবং দেশের সিরাজ ভাই যেটা বললেন যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আইন প্রয়োগ করবে, অপরাধ দমন করবে। সে অপরাধ দমনকারী যদি নিজে অপরাধী হয়ে যায় এবং নিজে যদি যে কোনো উপলক্ষে মানুষকে হয়রানি করে, সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে, দুর্বল মানুষকে, কারণ তারাই বেশি হয়রানির শিকার হয়, তাদের মতো এই পুলিশ কর্মকর্তাদের মতো সবল মানুষদের কিন্তু তারা আবার সমীহ করে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যখন জানে ক্ষমতার দাপট আছে, যখন দেখে দলের দাপট আছে, যখন অন্য কোনো প্রভাব আছে, তখন কিন্তু তাদের সমীহ করে। এখন যে কথাটাই আসছে, কয়েকদিন আগে একজন খুবই সিনিয়র পুলিশ কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, সাবেক, তিনি এখন একটি রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। তিনি যে চিত্র বর্ণনা করলেন যে এখন যে পুলিশ বিভাগে যে লোক নেওয়া হয়, কনস্টেবল পর্যন্ত 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দিয়ে, এখন এই যে 10 লাখ টাকা দিয়ে অনেকে জমি জমা বিক্রি করেও এই পুলিশের চাকরি পায়, তাও কিন্তু লোকাল এমপি, প্রভাবশালী দলীয় নেতাকে ধরে, এটা নিয়ে যে টাকা দিয়ে সে অন্যভাবে পাচ্ছে, দলীয় নেতাদের, দলীয় এমপিদের ধরে সে চাকরিটা নেয় এবং এই টাকার বিনিময়ে তখন তার প্রথম কর্তব্য হচ্ছে যে এই টাকাটা তোলা, টাকা তোলা, নিরীহ মানুষকে হয়রানি করা। এখন প্রথমত হচ্ছে যে সরকার, যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা পুলিশ বাহিনীকে কিভাবে দেখতে চায়। তারা যদি একটি স্বচ্ছ, মানে অপরাধ দমন করবে, দুষ্টের দমন করবে, শিষ্টের লালন করবে, এরকম বাহিনী চায়, তাহলে প্রথমে তো এই ধরনের পদায়ন, এই ধরনের নিয়োগ বন্ধ করতে হবে। তারপর হচ্ছে নিয়োগ পাওয়ার পর যারা অপরাধ করবে, মানে তার যোগ্যতা দিয়ে নিয়োগ পেতে হবে। যোগ্যতা দিয়ে নিয়োগ পেলে কিন্তু উপরে যে কর্মকর্তা থাকে বা তাকে যদি অন্যায় করতে বলা হয়, তখন কিন্তু তার এক ধরনের ভিতরে প্রতিবাদ করার চেষ্টা করে, মানে যদি সবসময় হয়তো পারে না, কিন্তু এক ধরনের প্রতিবাদ করার চেষ্টা করে। কিন্তু যারা অন্যায়ভাবে চাকরি নেয়, অন্যায় করে, অন্যায়ের আশ্রয় নিয়ে, তখন কিন্তু তার প্রতিবাদ করার সাহস পায় না। আবার যাকে
যাকে এই উৎকোচটা দিয়ে চাকরি নেয় তার তো বলার উপায় থাকে না যে তুমি ঠিক মতো চলো, তুমি আইন মেনে চলো, তুমি নিরীহ মানুষকে হয়রানি করো না। তা পুরো ব্যবস্থার মধ্যে যে করাপশনটা মানে যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নকে প্রসারিত করে এবং সেটা করছে, সেটা শুধু পুলিশ বাহিনীতে না, অন্যান্য বাহিনী, আমাদের প্রশাসন, আমাদের শিক্ষাঙ্গন, সব জায়গায় তো। আপনি যে যোগ্যতা দিয়ে নিয়োগের কথা বললেন, এই যোগ্যতা নিয়োগের কারণেই আমরা দেখি যে পুলিশের ওসি লেভেল পর্যন্ত অভিযোগটা এক ধরনের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ইয়েতে এসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কম অভিযোগ, তাই না? এটা এখানে আমার একটু পরীক্ষা দিয়ে যারা এসছেন, হ্যাঁ, এখানে ডিফার করে কি ক্যাডার একটা নন ক্যাডার। এখানে পুলিশের ঢোকার যে দুটো রাস্তা আছে, এখানে কিন্তু ওদের মধ্যে একটা মানে অলিখিত ভাবে এবং আমাদেরকে না জানানো, কিন্তু আমরা সবাই জানি তাদের ভিতরে এক ধরনের বৈষম্য বলে একটা কনফ্লিক্ট আছে। একটা হচ্ছে যে সরাসরি, হ্যাঁ, যারা সরাসরি ঢুকতে হয়তো এসআই এর মাধ্যম দিয়ে বা ওই যে এএসআই এর মাধ্যমে পরীক্ষা দিয়ে, এবং ওসি বলে একবার পরীক্ষা দিয়ে তারা উপযোগ, কারণ তারা জানে প্রমোশনটা খুব বেশি দূর যাবে না, হয়তো এএসপি এরকম মানে এসপি পর্যন্ত খুব কম রেয়ার যায়। আর যখন আপনার বিসিএস যে ঢুকছে ক্যাডার এতে, তখন তারা সব প্রমোশন, সেটা যোগ্যতার মাপকাঠি। আচ্ছা, যোগ্যতার মাপকাঠি করে তারা নিচে আছে, তারা ভাবছে আমরা কিন্তু, তারা কিন্তু এমএ পাস, ইউনিভার্সিটি থেকে আসছে, তারাও ইউনিভার্সিটি থেকে আসছে, সবাই কিন্তু ওখান থেকে, এটা বিএসএস এর। আপনি বলছেন যে কম না, তারা সুপারভাইজ করে, সুপারভাইজার হিসাবে কি করে, এদেরকে মনিটরিং করে। তাহলে এদের যদি মনিটরিং করে থাকে তাহলে তার দায়িত্বভার কি ওদের পারে সে পড়ে না? অবশ্যই পড়ে। তার মানে কি দাঁড়াচ্ছে, এরা লাঠিয়াল মাইনের মতো যে কাজটা করছে সেটার হেড হিসাবে তারা অবস্থান করছে, তার পিক এদিক ওদিক দিতে গিয়ে আছে। সুতরাং এইটা সাইলেন্ট অবস্থা তারা অবস্থান করছে, কিন্তু তারা কিন্তু এটাই দেখছে। তো সুতরাং এখানে আমরা যোগ্যতার ভিত্তিতে বলবো না, তাদের নৈতিকতা, মূল্যবোধ। আরেকটা প্রশ্ন আছে, আমি জি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি চট্টগ্রাম আলম খান বলছিলাম। মাননীয় আলোচকদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। আমার একটা প্রশ্ন, জি, এই যে পুলিশ এই রাব্বি সাহেবের যেভাবে কিডন্যাপ করে নিয়ে গেল, টাকা দাবি করলো, এখন সেই পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে, বাট তদন্ত করা হচ্ছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দিয়ে। আমি যদি ছেলে হই, আমার অপরাধ যদি আমার বাপ তদন্ত করে, সেটা কি ফেয়ার হবে? এবং এই পর্যন্ত বাংলাদেশে আমরা কোনোদিন কোনো পুলিশের অপরাধের কারণে আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখিনি ওপেন। তাহলে পুলিশ এই অপকর্মগুলো করার সাহস করতো না। আমরা কি এই পুলিশ কর্মকর্তাদের যে তারা আইন ভঙ্গ করে যে অপরাধগুলো করে, এটার জন্য কি ওপেন শাস্তি দেখতে পারি? ধন্যবাদ আপনাকে, আইনজীবী হিসেবে আপনি এটার উত্তর দেন। হ্যাঁ, এটা দিচ্ছিলাম। যেটা আসছে মিডিয়াতে আসছে সবাই যে ক্লোজ করা হয়েছে, মানে এটা হচ্ছে দৃষ্টি সরানো কিছুদিনের জন্য, যে তাকে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায়। ফেসবুকে এমনও কমেন্ট হয়েছে রাস্তার থেকে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে তাকে পোস্টিং দেওয়া হয়েছে, এরকম বলা হচ্ছে। আচ্ছা, আমি এই কথাটার উত্তরটা এইভাবে দিচ্ছি যে আমিও একমত যে ক্লোজ কোনো সলিউশন না, বরঞ্চ কিছুদিন আই ওয়াশ করা, তাকে সবাইকে দেখানো যে আমরা তাদেরকে নিয়ে আসছি। তো সেটা কোনো ব্যাপার না। শাস্তির যে বিধানটা, এখানে আমি একটা কথা বলতে চাই যে দুই রকম আছে। যে উনি বললেন যে সুপারভাইজ করবে সে তো ওদেরই লোক। আমরা কিন্তু যদি একটু পেছনে ফিরে আবার দেখি যে ইয়াসমিনের সময়, ইয়াসমিন যেটা দিনাজপুরে যে মেয়েটা মারা গেল, বা ইয়াসমিনের সীমা ধর্ষণ মামলা যেটা চট্টগ্রামের রাউজান থানা হলো, আপনি যদি রুবেলের কথা বলি যে ইন্ডিপেন্ডেন্ট ছেলে যেটাকে ডিবিতে মারা গেল, জালাল হত্যা যেটা ডিবিতে লাশ পাওয়া গেল, তানিয়া যে ছোট্ট একটা শিশু যে পুলিশ কন্ট্রোল রুমে যাকে রেপ করা হলো, অদ্যাবধি তার কোনো সলিউশন আমরা পাই নাই। হ্যাঁ, কখন যেটা উনি বলেন যে আমরা কি প্রকাশ্যক, যখন দেখা গেছে যে ওনাদের বাইরে অর্থাৎ পুলিশের বাইরে যখন অন্যান্য গ্রুপ তদন্ত করেছে, গভর্নমেন্টের ওয়ান ম্যান কমিশন হয়েছে রুবেলের বেলা, সেখানে জাস্টিস হাবিবুর রহমান সাহেব ছিলেন, এই জায়গাগুলো আমরা প্রকাশ পেয়েছে। তার ফলে কিন্তু প্রমাণিত হয়েছে যে তারা জড়িত, এবং সেখানে বিচারে কাঠগড়ে তাদেরকে তুলতে বাধ্য হয়েছে। ইয়াসমিনের বেলা তাই, সীমার বেলা তাই, শুধু তানিয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সলিউশন নেই, এবং মেয়েটা এখন যুবতী হয়ে গেছে, বাট তার কোনো, সে আজ পর্যন্ত কোনো রেমেডি পেল না যে তার রেপের 6 বছরের যে ঘটনা তার কি ঘটলো। আমি মনে করি যে এই মুহূর্তে মিডিয়া বা সমস্ত হিউম্যান রাইটস, আমি মানবাধিকার কমিশন, যে জাতীয় মানবাধিকার কমিশন যে আছে, আমি তাকে রিকোয়েস্ট করব যে ওনারা যেন এটা তদন্ত করে একটা রিপোর্ট দেয়। কারণ জাতীয় মানবাধিকার কমিশন একটা গুরুত্বপূর্ণ পদে অবস্থান করছে। আমরা বেসরকারি যারা মানবাধিকার কমিশন আছে ওনারাও বেসরকারি বলা হয়, কিন্তু অটোনোমাস বডি হিসেবে ওনারা কাজ করছেন। সেই জায়গাগুলোতে ওনারা যদি বলেন, আমরা তো বলছি, তাহলে সেটা কিন্তু অনেকখানি গুরুত্ব বহন করবে। এবং মানবাধিকার কমিশনে আপনি যে কথাটা বললেন, মানবাধিকার কমিশন চেয়ারম্যান বরাবরই বলে থাকেন উনি সুপারিশ করতে পারেন,
এর বাইরে উনি কিছু করতে পারেন না। ওনার সুপারিশটা যদি করে থাকেন আমি ওই জায়গাটা আছি, উনি যদি সুপারিশ করেন আমরা যারা আছি মামলা করতে পারি, অথবা রাব্বি সাহেবকে আমরা হেল্প করার জন্য আমি মনে করি যে পুলিশের কাছে অভিযোগ করেছে ওটা তদন্ত দরকার নেই, সরাসরি সিএমএম কোর্টে যায় বা জিপ জুডিশিয়াল ম্যাচে ওখানে যায় মামলা সে ফাইল করতে পারি, এফআইআর মানে আমরা করতে পারি, ওটা তদন্তের জন্য আসুক। হয়তো এমন হতে পারে, আগে আমি আরেকটা কথা না বলে পাচ্ছি, এই পত্রিকা হওয়ার পর আমরা দেখেছি অনেক সময় হাইকোর্ট সুমোটো ভাবে এটার অনেক সময় ব্যবস্থা গ্রহণ করা হয়, যে কারণে হোক হয়তো এবার সেভাবে আমরা দেখি নাই, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে যে এই বিষয়টাকে নিয়ে যাওয়ার জন্য। কোনো ঘটনা সুমোটো হলে তখন দেখা যায় এটা নিয়ে ব্যাপক তোলপাড় হয়, তখন পুলিশের মধ্যে তোলপাড় হয়, ব্যাপক ইয়ে হয়। আমি সেটাই বলছি যে এখানে কিন্তু অলরেডি পুলিশ যদি নাও নিয়ে থাকে বা নেগলিজেন্স থাকে, আর এখানে একটা জিনিস ক্লোজ করা হলো কেন, যদি তদন্ত করার জন্য তাকে ক্লোজ করা হয় তাহলে তাকে সরাসরি একদম ক্লোজ না করে তাকে সরিয়ে দেওয়া, কারণ আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিই, সিম্পল এক্সাম্পল, আমি যদি কোনো ঘটনা ঘটানোর পর আমাকে যদি প্রমাণিত না হওয়া পর্যন্ত যদি আমাকে জেলে পাঠানো হয়, আমার যদি কোনো ঘটনা না হওয়া পর্যন্ত আমাকে তদন্তকালীন বলা হয় যে এখান থেকে আপনি সরে যেতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, এই যে কতগুলো ব্যারিয়ার দেওয়া হয়, সেই জায়গাগুলো থেকে যদি প্রমাণিত হয়, একজন বলছে কমপ্লেন করে যে আমি টাকা তুলেছি, আমি তার টাকা তুলে সেটা প্রমাণিত, সে এত রাত্রে এত সময় এটা তার প্রমাণিত, তাহলে সে রেকর্ড আছে এবং সেখানে যারা টহল ছিল, আজকাল তো ব্যাংকের রেকর্ড না সিসিটিভি আছে, সবই আছে, যে একটা প্রমাণ আছে আর একটা হচ্ছে যে পুলিশ ওখানে ছিল এবং তার যাদের কারণে সে বেড়ে এসে সমস্ত এভিডেন্স আছে, তাহলে তাকে কেন প্রশাসন ডিপার্টমেন্টাল অ্যাকশনে যেতে হবে, কেন সরাসরি আজ পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখলাম না যে তাদের বিরুদ্ধে এদেরকে বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দাঁড় করানো। এই মেন্টালিটি থেকে আমাদের পুলিশ বাহিনীকে বের হয়ে আসতে হবে তাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য। আর যদি না করে তাহলে জনগণের মধ্যে যে একটা ধারণা, যতই আমাদেরকে বকাবকি করুক আর বলুক যে ওনারা সারাদিন তাহলে পুলিশ বাহিনীর বিরুদ্ধে বলেন, আমাদের লজিস্টিক স্থাপন নাই, এতগুলা মানুষের জন্য এতগুলা পুলিশ আছে, কেন এতগুলা মানুষের জন্য এতগুলা পুলিশ আছে, এতগুলা পুলিশ যদি এতগুলা মানুষকে ধরে ধরে টাকা নিতে পারে তাহলে এতগুলো মানুষকে কেন নিরাপত্তা দিতে পারবে না? প্রশ্ন তো এখানেও আমাদের কাছে চলে আসে। এই জায়গাগুলোতে আমরা বলতে চাই যে আজকে যদি আপনি নিরাপত্তা না দেন, আবার এ বলে আমাদের হুমকি দেওয়া হয় যে আমরা যদি চলে যাই দেখি যে আপনাদের নিরাপত্তাটা কে দেয়। আমি তাহলে এই কথাটা বলতে আজকে এখানে বাধ্য হব যে আপনারা জানেন এই এলাকার সন্ত্রাসী কারা আছে, আপনারা তাকে লেলিয়ে দেবেন এবং তাদেরকে দিয়ে বলবেন যে অমুককে ধরো, তারপরে সে আসবে। তার মানে কি আমাকে টিট ফর ট্যাটের মধ্যে একদম ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হয় যে তুমি এটা করবে, তুমি যদি না করো তাহলে আমরা সরে যাচ্ছি, দেখি তোমাদের নিরাপত্তাটা কে দেয়। তাহলে এই এলাকার সন্ত্রাসী কে আছে, এই এলাকার গুন্ডা বাহিনী কে আছে, কে চাঁদাবাজ, সবই কিন্তু ওই এলাকার ওসি সাহেব জানেন। তাহলে সেই ওসি সাহেব কেন নিরাপত্তা বিধানটা করতে পারবেন না? এখানে কিন্তু সব মানুষের সন্ত্রাসী না যে এতগুলো মানুষের জন্য আমরা একজন মানুষ নিরাপত্তা বিধান করি, প্রত্যেকটা মানুষ কিন্তু তার এলাকা নিজের নিজের নিরাপত্তা নেয়। সেই নিরাপত্তার মধ্যে যারা যারা একটা মাঝখানে দিয়ে শয়তানি করতে চায়, বদমাশি করতে চায়, গুন্ডামি করতে চায়, সন্ত্রাসী করতে চায়, টাকা নিতে চায়, সেই লোকগুলাকে আপনারা আটকান, এই জায়গাটা আমাদের বক্তব্য। আর সেই গুন্ডামির সাথে যদি আপনারা জড়িত হয়ে যান তাহলে আপনাদের ভাবমূর্তির জন্য আজকে আপনি রেখে না সবাই যেমন মাস্তান না ঠিক একইভাবে সব পুলিশই আমি এই ধরনের আমাদের একজন পুলিশের জন্যই গোটা পুলিশ বাহিনী দেশের ভিতরে যদি ভূত থাকে তাহলে কোন ভূতকে তারা দেখে, প্রশ্নটা এই জায়গায়। আমি আমার মনে হয় একটা জায়গা যে আমরা এমন যাতে আলোচনাটা না যায় যে গোটা পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা বলছি, আমি কিন্তু বলছি আমি কিন্তু গোটা পুলিশ বাহিনী বলছি না, আমি বলছি গোটা পুলিশ বাহিনী না, বাট পুলিশ বাহিনীকে নিজের ভাবমূর্তি রক্ষার্থের জন্য আমরা সেই মূল্যবোধ সেই এথিক্যাল জায়গাটাতে ফেরত আসার জন্য আমাদের রিকোয়েস্ট, যেন ওনারা বারবার বলে আমরা বন্ধু, ওনাদের দেখলে আমাদের সরে যেতে হবে কেন? ওনাদের দেখলে পরে আমরা তো আগায় যাবো যে আমি বিপদে পড়ছে, আর ওনাদের দেখলে পরে বলা হয় তাড়াতাড়ি সরে যাও পুলিশ আসছে। এটা তো বিশ্বের কোথাও নাই। আমাদের কথা কথা বলে বিশ্বের অমুক জায়গায় বোম ফুটলো, অমুক জায়গা বিশ্বে ফুটছে, কিন্তু পুলিশ দিকে কেউ সরে যায় না। একমাত্র বাংলাদেশের পুলিশ দেখলে সবাই সরে যায়, ভয় থেকে সাক্ষ্য দিতে আসে। আমি কথা বলি যে আমরা এমন কিছু আমরা কেউ বলছি না, আমরা সব পুলিশের বিরুদ্ধে গোটা পুলিশ বাহিনীর বিরুদ্ধে কিন্তু বলছি না, অপরাধের সঙ্গে জড়িত পুলিশদের কথা বলছি। আর পুলিশের অপরাধের জন্য আমার মনে হয় শুধু পুলিশের বিরুদ্ধে এই যে অ্যাপয়েন্টমেন্টের কথাটা বললেন, টাকা নেওয়ার কথা বললেন, প্রাথমিক পর্যায়ে এদের যে নিয়োগ, এই নিয়োগ বাণিজ্যটার সঙ্গে জড়িত রাজনীতিবিদরা যখন যে দল ক্ষমতায় থাকেন, যে দল ক্ষমতা থাকে, যে দলের এমপি থাকেন, নেতা থাকেন, মন্ত্রী থাকেন, বিভিন্ন পর্যায়ের ক্ষমতাশালী লোক থাকে, তাদের মাধ্যমেই এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয়। আর আপনারা বিসিএস যে পরীক্ষার কথা বলছেন, রিটেন পরীক্ষা পর্যন্ত, এরপরে ভাইবা থেকে বাকি যে কাজগুলো সেখানেও কিন্তু এই লেনদেন এইগুলোর ব্যাপারগুলো আছে। যদি আপনারা সবাই একটি চোখ কান খোলেন তাহলে এগুলো জানা যাবে।
যে সেখানেও লেনদেন এবং এই লেনদেনের সঙ্গে জড়িত রাজনীতিবিদ। আসল কথা হচ্ছে টোটাল এই যে ঘটনাগুলো, অনিয়মগুলো, অন্যায়গুলো, পুলিশ যেটা দায়িত্ব পালন করতে পারছে না, আপনি পুলিশকে দিয়ে পুলিশের কাজ করাবেন না। পুলিশের জনগণের নিরাপত্তা বিধানের যে কাজ, আইনানুগ যে কাজ, সে কাজ বাদ দিয়ে সে আমার পাহারা দিতে হবে, ওনার পাহারা দিতে হবে, অমুকে ধরে নিয়ে আসতে হবে, অমুকে মিটিং করতে দিয়ে আসবে না, মিটিং ভেঙে দিয়ে আসতে হবে, আপনি মানববন্ধনে দাঁড়িয়ে তুলে নিয়ে আসতে হবে, তুলে নিয়ে এসে তারপরে এই যে মামলা মোকদ্দমা বিরোধী জড়িয়ে তারপরে সুবিধাগুলো নেয়। রাজনৈতিক নেতৃত্ব আমাদের যারা রাজনীতি করেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, ক্ষমতা থাকেন, ক্ষমতা যান, ক্ষমতার জন্য লড়াই করেন, তাদেরকেও ত্রুটি মুক্ত হতে হবে। আপনি বলতে চাচ্ছেন প্রত্যেকটা এলাকার এমপি যদি মানে একেবারে কঠোরভাবে এটা প্রতিজ্ঞা করেন, আমার এলাকায় কোনোভাবে আমি পুলিশকে বেপরোয়া হতে দেব না, তাহলে এটা অনেকভাবে কন্ট্রোল করা সম্ভব। আমি তাকে আমার রাজনৈতিক কোন অসৎ কাজে ব্যবহার করব না, তাইলেই সেও একটা অসৎ কাজ করতে সাহস পাবে। কি বলবেন এই বিষয়ে? না, রাজনীতি তো সবার মূলে, যে রাজনীতি ভালো হলে প্রশাসন, পুলিশ সবকিছু ভালো হওয়ার একটা প্রবণতা থাকে, একটা লক্ষণ থাকে। শতভাগ ভালো হয়ে যাবে তা না। আমাদের রাজনীতিটা ঠিক করতে হবে, রাজনীতি ঠিক হলে রাষ্ট্রটা ঠিক হবে। আর পুলিশ বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার আগে পরে অনেক সবসময় অভিযোগ ছিল, কিন্তু অভিযোগগুলো ক্রমশ বাড়ছে, তাদের অন্যায়টা বাড়ছে। আগে মানুষ পুলিশের যে নিয়ন্ত্রণহীন, এখন নিয়ন্ত্রণহীন এক ধরনের, সবাই করে না কিন্তু বেশিরভাগই এখন যে অভিযোগ আসছে এবং কোনো না কোনো অন্যায়ের সাথে যুক্ত। আরেকটা যে সিরাজ ভাই বলছেন যে যখন রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয় অথবা কোনো মামলায় পরিচিত করা হয়, যে সব যেমন কোনো মামলায় যদি 500 আসামি বেনামে আসামি, এখন এই বেনামে আসামি কে ধরা পড়বে, কে থাকবে, ততই পুলিশের। এই যে পুলিশের বাণিজ্য, এখন যখন আমি রাজনৈতিক মামলা দিয়ে বাণিজ্য করতে উৎসাহিত করি, তখন সে পুলিশ নিজে থেকে অন্য অন্যায় কাজে উৎসাহিত হয়। সে কারণে যেটা হচ্ছে যে একটা বাহিনীকে, একটা শৃঙ্খল বাহিনীকে দেশের জন্য, সরকারের জন্য, আজকে যে পুলিশের বিরুদ্ধে এত বদনাম, এই সরকারই তো বদনাম হচ্ছে, সরকারই তো সেটি ব্যর্থতা। সরকার, পুলিশ বাহিনী যদি ঠিক হয়, প্রশাসন যদি ঠিক হয়, সরকার তো উপকৃত হবে, সরকারের ভাবমূর্তি বাড়বে। কিন্তু আমাদের সরকারগুলো, শুধু এই সরকার না, এর আগের সরকার, তার আগের সরকার, তারা সবসময় তাৎক্ষণিক সুবিধা পেতে চায়, যে সেটা এবং রাজনৈতিক সুবিধা পেতে চায়। দল আর সরকার এর যে বিভাজন, এর যে আলাদা থাকা উচিত, সেটা করে না। এখন তো হচ্ছে সরকার এবং পুলিশ বা রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল এবং পুলিশ, এটাও বিভাজন করা কঠিন। যে অনেক সময় দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা যে বক্তৃতা দিচ্ছেন না, যে ধরনের উস্কানিমূলক, যে ধরনের কথাবার্তা বলছেন না, পুলিশ বাহিনীর কর্মকর্তারা তার চেয়ে অনেক বেশি গরম কথা বলে। তাদের কাছে তো দায়িত্ব পালন করা, রাজনৈতিক নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেটা পালন করা, রাষ্ট্রীয় সিদ্ধান্ত পালন করা। এখন পুরো বিষয়টা আমার মনে হচ্ছে যে, আচ্ছা, আরেকটা হচ্ছে যে আইনি সীমাবদ্ধতা আছে, জনবলের সীমাবদ্ধতা আছে, তাদের পেছনে যে তাদের যে সুযোগ সুবিধা থাকা দরকার সেটি নাই, বেতন ভাতাও হয়তো কম। কিন্তু আমার মনে হয় যে পুরো ব্যাপারটা, যে পুলিশ বাহিনীর সংস্কার প্রয়োজন, এবং সেটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। সেই সংস্কারের কথা আমরা 111 কিছুটা শুনে এসেছি, তারপরে তো পুলিশ অধ্যাদেশ ইউএনডিপি চাপা পড়ে গেছে, লাখ লাখ টাকা করে একটা সুপারিশ করলো, সেই সুপারিশ কার্যকর হয়নি, আজকে 10 বছরেও কোনো কার্যকর। তখনকার আইজিপি নূর মোহাম্মদ খান যেটা বলেছিলেন, সেটা বলে অনেকের কাছে অপ্রিয় হয়েছিলেন। না, অপ্রিয় হয়েছিল। আবার হচ্ছে যে, যেমন আমি মনে করি যে এখন এর পূর্ববর্তী যে আইজিপি ছিলেন, তার সময় পুলিশ বাহিনীর অন্তত আমরা প্রকাশ্যে এরকম লাগামহীন কথাবার্তা শুনিনি, কিন্তু এখন এটা শোনা যাচ্ছে। তা আমার মনে হচ্ছে যে এটাও একটা অনেক সময় পরিচিত করে। এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে রাব্বির যে উপর যে অন্যায় হয়েছে, খুবই দুঃখজনক। এখন আরো অনেক ঘটনা উল্লেখ করতে পারি। যে কিছুদিন আগে গত সেপ্টেম্বর বা অক্টোবরে 4 তরুণী যারা বাচ্চাদেরকে, বস্তির বাচ্চাদের নিয়ে কাজ করছিল, তারা যে তাও তো হয়তো একটা মামলা দিয়ে
বা কেউ অভিযোগও করতে পারে, সেটা সেটা ধরে নিলাম প্রধানমন্ত্রীর অফিসের লাগলো না, হস্তক্ষেপ করে। এখন তো সবটাই হস্তক্ষেপ করা যাবে না। কথা হচ্ছে যে এই যে কাজগুলো, যারা অন্যায় কাজগুলো তারা করে যাচ্ছে একটার পর একটা, এবং সেটা এ কারণেই উৎসাহিত হচ্ছে, এ কারণেই করতে পারছে যে জবাবদিহি নেই। এই যে ধরেন রাব্বির ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সংশ্লিষ্ট কর্মকর্তায় যদি তদন্তে প্রমাণিত হয় যে এই অপরাধ করেছে এবং সেই অপরাধের বিরুদ্ধে তার ব্যবস্থা নেওয়া হয়, এমনকি এর আগে তো দেখেছি যেমন করা হয়েছে, ক্লোজ করা হয়েছে, সেটাও কিন্তু ব্যবস্থা নয়, তার বিরুদ্ধে না। সৌরভ ভাই, আমাদের মিডিয়ার কাছে ধরেন একটা ক্লোজ করা হলো, বা ওই যে অদম্য বাংলাদেশের কথাই বলি, যে ছেলে মেয়েগুলো মুক্তি পেল, আমরা কিন্তু এটা ভুলে গেলাম যে কেন তাদেরকে মিথ্যা অভিযোগে নেওয়া হয়েছিল, বা ওই মামলার কি হলো। ফলো আপ করা সেই জিনিসটা, আর ফলো আপ করলেই যে প্রতিকার হবে তাও পাওয়া যায় না। লিমনের মামলার কি আজকে লিমনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, আর লিমন যে মামলা করেছিল, লিমন যে মামলা করেছে সেই মামলা নিষ্পত্তি হয়নি। লিমনের বিরুদ্ধে যে মামলা করেছিল সেটা নিষ্পত্তি হয়েছে। এরকম তো অসংখ্য ঘটনা আছে। কথা হচ্ছে যে অপরাধ করেছে, লিমনকে যে গুলি করেছে সেটা তো পুরো র্যাব বাহিনী করে। এই ফলো আপ ব্যাপারে কিছু শুনি আমি, এই যে ফলো আপ কিন্তু আপনি গণমাধ্যমের ফলো আপের কথা বলছেন, পুলিশ বাহিনী ফলো আপ করে কিনা, সরকার যদি ফলো আপ না করে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। ফলো আপের কথা যদি বলা হয় তো আবার সেই দুঃখের কাহিনী বলতে হয়। সেটাতে আমি সব মামলা তো ফলো আপ করা ওইভাবে সম্ভব হয় না, কিন্তু সরাসরি যে মামলাগুলোতে সেটা আমি এখন পর্যন্ত জড়িত, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যেমন ইয়াসমিনটা আমরা শেষ করেছি, সম্মিলিত নারী সমাজ একসময় প্ল্যাটফর্ম তৈরি করে আমরা পার্ট বাই পার্ট সে দিনাজপুর বাদ দিয়ে রংপুরে যাই, যে এই মামলাটা শেষ করে একবার অ্যাপিল ডিভিশন পর্যন্ত আমরা এটা কমপ্লিট করে একটা ডেথ সেন্টেন্স হয়ে গেছে, এটা কমপ্লিট। কিন্তু সীমা চৌধুরীর মামলাতে যেটা আপনি বলছেন যে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু একটা আপনি জানেন যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, ওই কেন পুলিশ আসামিদের ছেড়ে দেওয়া হলো, আজ পর্যন্ত কিন্তু এইভাবে জাজমেন্টটা কিন্তু কেউ দেননি। সেই জাজমেন্ট উনি লিখেছিলেন যিনি বাদী তিনিও পুলিশ, যিনি তদন্ত কর্মকর্তা তিনিও পুলিশ, যিনি যারা আসামি তারাও পুলিশ। এখানে তদন্ত করা হয়েছে শুধুমাত্র প্রহসন করার জন্য, এখানে তদন্ত করে যে সমস্ত আলামত নেওয়া দরকার সেটা হয়নি। আচ্ছা, এটার উপর ভিত্তি করে যে দর্শক কথাটা বললেন সেই বিষয়টাই আমি সেটাই বলছি। যখন এটাকে আমি পেলাম, এটাকে বেস করে আমি কিন্তু মামলা করলাম ওই তিন পুলিশ বিরুদ্ধে। আমাকে ওটা ফাইট করে সে 97 থেকে এখন পর্যন্ত আমি সেই মামলাটা নিষ্পত্তি করতে, আমি সাক্ষী স্টেজে চট্টগ্রামে করলাম, আমি ওখান থেকে কুমিল্লা নিয়ে আসলাম। ইতিমধ্যে যিনি ওসি সাহেব ছিলেন সে সময় তদন্তের দায়িত্বে, আমি কি বলবো, এটা তার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য এটা যে সেই সময় যতগুলো দুই সরকার গিয়েছেন, বিএনপি সরকার আমলে এবং আওয়ামী লীগ সরকার আমলে, দুই সরকারের যারা প্রধানরা তার সবসময় আসেন, তবে প্রধানের নিচে থেকে যারা থাকেন তারাই তাদের মানে কি বলবো একটা প্রভাবের কারণেই তো সে এখন থেকে মুক্তি পায়, মুক্তি পায় মানে সেটার বিরুদ্ধে আমি অবশ্য দায় মুক্তি ঠিক দেওয়া হয়েছিল, কিন্তু আমি অলরেডি তখন তখন কিন্তু তাকে যারা কিন্তু চার্জ ফ্রেম হয়ে গেছে, সেই অবস্থায় কিন্তু তাকে কিন্তু ওখান থেকে দায় মুক্তি দেওয়া হলো। ওটার বিরুদ্ধে আমি কিন্তু হাইকোর্টে গেলাম। ইতিমধ্যে তাকে প্রমোশন দিয়ে ঢাকার মতো জায়গায় তাদেরকে পোস্টিং করে নিয়ে আসা হয়েছে এবং তারা এখান থেকে চাকরি করে আবার বিভিন্ন জায়গায় গিয়েছে, এখন তারা বহাল তবিতে আছে। আপনি তাহলে কি বলেন, এদের যখন প্রমোশন দেওয়া হয় তখন কি তারা ঠিক সেটা যাচাই করে না? হাইকোর্ট থেকে তো এটা কিন্তু জানে যে রিভিশন চলছে, কিন্তু রিভিশন শেষ হয় জানি, তাহলে পরে তাদের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেন যাচাই বাছাই করা হয় না প্রমোশনের আগে? কেন তাদেরকে এই যে যাকে ক্লোজ করা হলো, যে রাব্বি সাহেবের যে ঘটনাটা ঘটে আজকে ক্লোজ করা হয়েছে, সেখানে একটা টাকার বিশাল খেলা হবে আমি জানি। সেই টাকার ভিতর দিয়ে এখন যদি বলে জানেন কিভাবে জানেন, আপনি কি দিয়ে আসছেন? কোনো ঘুষ কেউ কিন্তু দেখা যায় না। তাই যদি না দেখা যায় বেশি কিছু কষ্ট করতে হবে না, সব প্রত্যেকের বাড়ি কার শ্বশুর বাড়ি কতটা ছিল আর কার বাবার বাড়ি থেকে কতটা ছিল, এতে বাংলাদেশ হিসাব করলেই তো পাওয়া যায়। এটুকু খোঁজ করলেই মোটামুটি পাওয়া যাবে যে কার কত টাকা কোথা থেকে এসছে। এটার জন্য খুব কষ্ট করতে হয় না। আমি বলতে চাচ্ছি যে রাব্বি সাহেবের যে ক্লোজ করে এটা কোনো কিছু না, এটা টোটালি তাকে সরাসরি ক্রিমিনাল অফেন্সে নিয়ে আসা উচিত। এবং এখানে ফৌজদারি মামলার আইনে তার যে ডিউটি এবং কর্তব্য যে সে অবহেলা করেছে এবং সে যে অ্যাসল্ট করেছে তাকে এবং তার কাছে যে টাকা নিয়েছে যদি নিয়ে থাকে, এই সবগুলোর বিচার এখানে করা উচিত, কারণ ফৌজদারি আইন অলরেডি এখানে তার জন্য হয়ে গেছে। সুতরাং আমি মনে করবো যে রাব্বি সাহেব যে অভিযোগটা দিয়েছে সেটাকে এফআইআর হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে চার্জশিট দেখা যাক, যে পুলিশের নিজস্ব ভূমিকার জন্য, তারা সৎ সাহসের জন্য, তাদের মুখ উজ্জ্বল করার জন্য এই একটা কেস হাতে নিয়ে দেখাক যেটা করেছে। জি, আমি সিরাজ ভাই আমাদের সময় প্রায় শেষ, আমি একটা লাইন একটু বলতে যাই না আগে 54 ধারা আবার আজ গল্প করে আমি সিরাজ ভাইকে চাচ্তে চাই যে এই যে আমি এতক্ষণ তো আপনার সমালোচনাগুলি করলাম,
কিন্তু জিনিসটা হচ্ছে যে এই দুই একটি ঘটনা বা দুই একটি না, হয়তো প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু এটাই তো আসল চিত্র না। অনেক অর্জন আছে পুলিশের, আমাদের পুলিশ বাহিনীর অনেক অর্জন আছে। এই অর্জনগুলি কিন্তু অনেক ক্ষেত্রে ম্লান হয়ে যায় এইসব ঘটনার জন্য। এটা বলে না যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চড়াই জঙ্গি দমনে আমাদের পুলিশ বাহিনী বা আমাদের নিরাপত্তা বাহিনীর সাফল্য কিন্তু মানে বিশ্বের অনেক জায়গায় প্রশংসিত হয়েছে, দৃষ্টান্ত হয়ে আছে। তো এই পুলিশ বাহিনী আপনি দেখেন যে এই যে পাকিস্তানি হাই কমিশন আমাদের জঙ্গিবাদের মদতদাতা, এটা তো আমাদের পুলিশ বাহিনী বের করেছে, আমাদের ডিবি বের করেছে যে কিভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম যে বাংলাদেশে খেলতে আসবে না যে নিরাপত্তা হুমকির কথা বলে, এই বিষয়ে আমাদের পুলিশ বাহিনী কিন্তু সবার আগে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছিল। এই ক্ষিপ্রতা, এগুলো করার যোগ্যতা এদের আছে, কারণ আমাদের পুলিশ বাহিনী কিন্তু আগের অবস্থায় নেই এখন। যদিও তারা বলে আমাদের অনেক অসুবিধার পরেও তারা অনেক ট্রেইনড এখন, তাদের অনেক সুযোগ সুবিধা অনেক দেয়া হয়েছে, বাইরে পাঠানো হয় তাদেরকে প্রশিক্ষিত করে আনার জন্য, এবং এগুলো তারা কাজে কিছু কিছু সাফল্য দেখাচ্ছে, সেটা একটা জায়গায়। কিন্তু জনগণের ভোগান্তি যে জায়গায় আছে, এই জায়গায় এগুলো পুলিশ একদিকে খালি আমরা পুলিশ বাহিনী তো বটেই, পুলিশ বাহিনী যারা নেতৃত্বে থাকেন আইজি টাইজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে যেমন সতর্ক হতে হবে, একইভাবে রাজনৈতিক নেতৃত্ব যারা ক্ষমতায় যখন থাকেন তারা অনেস্টলি এই বাহিনীটাকে জনগণের নিরাপত্তা বিধানের আইনানুগ যে ভূমিকা দায়িত্ব সেটা পালন করার জন্য ছেড়ে দেবেন। তারা তাদের নিজের কাজে, তাদেরকে ব্যবহার করতে গেলেই দলীয় কাজে, রাষ্ট্র ক্ষমতার কাজে, দলীয় ক্যাডারের মতো যদি ব্যবহার করতে যান তাহলে চাইলেও অনেকে ঠিক থাকতে পারে না, নষ্ট হয়ে যায়। তো এখানে আমার মনে হয় যে রাজনৈতিক নেতৃত্বকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা বেশি পালন করতে হবে। এই যে এখন যে আমরা আলোচনা এগুলো শুনছে না, এগুলো কানে যাবে না, উপরে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কানে যাচ্ছে না, গেলে তারা শুনবে, রিয়াক্ট করবেন না কেন? তারা কার্যকর কোনো পদক্ষেপ কেন নেবেন না? কেন তারা এগুলো বন্ধ হওয়ার জন্য যে কাজগুলো করার দরকার সেই উদ্যোগগুলো নেবেন না? তারা সেই উদ্যোগগুলো নিলে আমার মনে হয় যে এই কাজগুলো অনেক কমে যাবে। যে শাস্তি আপনি কোনো এই পর্যন্ত যদি আমার এখানে এই যে 9 পৃষ্ঠা আছে, আমার এক বন্ধু যার কথা বলা পাঠিয়েছে, কোন ঘটনার প্রকৃত বিচার হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। আমি শেষ একটা উল্লেখ করতে বলছিলাম আগেই, এই যে দৈনিক প্রথম আলোয় 2014-27 রিপোর্ট হচ্ছিল 101 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ, এবং তারা 226 জনকে ছেড়ে দিয়েছেন এবং টাকা নিয়েছেন 1,35,00,000 টাকা। এবং আসামি বাদে ঘুষের পরিমাণ 2,000 থেকে সর্বোচ্চ 7 লাখ টাকা, এবং এই টাকা কোথায় কোথায় গেছে এগুলো সব এখানে আছে। তো এইটা পত্রিকায় রিপোর্ট হয়েছে, প্রথম আলোর মতো পত্রিকায়, এবং অন্যান্য জায়গায় আলাপ আলোচনা আসছে। এটা আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন, সরকার যারা আছেন, নিশ্চয়ই তাদের একদম নাম দেওয়া আছে, আমি নামগুলো পরে বিব্রত করলাম না কাউকে, কোন কোন অফিসার কোত্থেকে কিভাবে টাকা নিচ্ছেন তাদের নামগুলো সে রিপোর্টে আছে। তো এখন কি হয়েছে, তাদের প্রমোশন হয়েছে, এগিয়ে রিপোর্টে আছে, তাদের অনেকের ভালো পোস্টিং হয়েছে, প্রমোশন হয়েছে, তারা বিদেশে বিভিন্ন মিশনে যান, মানে এই কাজগুলো করছেন। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বকে মূল জায়গা সৌরভ যেটা বললেন যে রাজনীতি যদি ওখানে যদি পচন, ওইটা মস্তক, ওখানে পচন ধরলে সব জায়গায় পচন ধরবে, ওখানে ঠিক হওয়া দরকার। সেটা যদি ঠিক না হয় তাহলে আমার মনে হয় না যে এগুলো ঠিক করা যাবে। পুলিশ এখনো যে যতই সীমাবদ্ধ থাকে, যে আইন আছে সেই আইন যদি তারা মেনে চলে, যে পুলিশ বিধি আছে, আর সরকার যারা তাদের চালক তারা যদি সেটা মানতে সহায়তা করে, যে প্রত্যেকটা অক্ষরের যে মিনিং যেটা হয়, পোলাইট, না না সেটাই, যে পুলিশ যে বিধান আছে সেগুলি যদি প্রতি অক্ষরে তারা আক্ষরিকভাবে পালন করে, এবং সরকার যদি সে পালন করতে দেয়, কোথাও হস্তক্ষেপ না করে, তাহলে অনেকাংশে এটি শৃঙ্খলা ফিরে আসবে। আর সর্বোচ্চ শৃঙ্খলা যেটা, সেটা আমাদের সমাজেরও যে ঘাটতি আছে, যে দুর্বলতা আছে, আমাদের পুলিশের বাহিনীর বাইরে যে আমরা যারা কোনো বাহিনীর না, তাদের মধ্যেও বিভিন্ন পেশাজীবীদের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতা যে আমরাও পুলিশকে কোনোভাবে অন্যায় কাজে ব্যবহার করতে না চাই, এটাও কিন্তু আছে। সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যার প্রভাবপত্তি দেখিয়ে পুলিশকে ব্যবহারের একটা প্রবণতা আছে। সরকার তো করেই, সরকারি দল তো করেই, এছাড়া সমাজের প্রভাবশালী অনেক গোষ্ঠীও করতে চায়।
আইনকে বাধাগ্রস্ত করতে চায়, কোনো মামলা হলে মামলাটাকে মামলার তদন্ত রিপোর্ট ঘুরিয়ে দিতে চায়। এইসব প্রবণতা আমাদের একটা স্বচ্ছ, সুশৃঙ্খল এবং সৎ পুলিশ বাহিনীর জন্য সমাজকেও কিন্তু এগিয়ে আসতে হবে। আমাদের বললাম এই যে রাজনীতিবিদদের টাকা নিয়ে চাকরি বাকরি দেন, নমিনেশন কিন্তু 2 কোটি 3 কোটি টাকা দেয়া লাগে, সেইটা করবে কি? হ্যাঁ, আমি বলছি যে দেখেন 54 ধারা হাইকোর্ট থেকে একটা, যদিও 54 ধারার লিমিটেশন ছিল, তারপরে সেটার অপব্যবহার হতো, সেটা কিন্তু হাইকোর্ট থেকে পুলিশের এই 54 ধারা অপব্যবহারের কারণে কিন্তু এটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এখন সেটা রেস্ট্রিক্টেড করার জন্য এখন ডিএমপি, কেএমপি, সিএমপির যে অ্যাক্টগুলা সেগুলো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পাবলিক মিসেন্স দিয়ে হয়তো একটা প্রেমিকা যাচ্ছে, ধরে নিয়ে এসে যে থানার ভিতরে নিয়ে এসে বলে যে তোরা পাবলিক মিসেন্স করছিস, এটা অনেক ঘটনা আছে এরকম। এখন মানইজ্জতের ভয় শুধু না, ফ্যামিলি যদি জানে, ওই মেয়েটা জানবে যে তাকে ধরে নিয়ে গেছে পুলিশ, তারপরে তার ইয়েও জানবে, যে ছেলেটাও জানবে যে তার ফ্যামিলি নিয়ে গেছে, তখন পুলিশের কাছে তারা বাধ্য হয়ে এই কাজগুলো করে। আবার অনেক সময় লজ্জা পায় না, যে ধরেন আমাদের যদি কোনো আত্মীয় এরকম করে, আমি শুধু বলতে চাই একটা কথা, পুলিশ বাহিনীকে আমরা ভালো দেখতে চাই আমাদের কারণে, কারণ আমরা মনে করি আমাদের কাছের যে মানুষটাকে পাবো মানে প্রশাসনের, সেটা পুলিশই, এবং পুলিশে আমাদের মানে যতগুলো নিরাপত্তা বিধানে তার সাথে সম্পৃক্ততা থাকবে জনগণ এবং পুলিশ। পুলিশ যদি জনগণের বন্ধু না হতে পারে, এই জনগণ কিন্তু অনেকখানি সচেতন হয়ে গেছে, এখন মিডিয়া সচেতন হয়ে গেছে। আজকের এই আলোচনা জানি না কোনো উপকার আসবে কিনা, তবে আমার মনে হয় যে হ্যাঁ, জনমত তৈরিতে একটা তো অবশ্যই ভূমিকা পালন করবে। আমাদের এই ধরনের আলোচনা যত বেশি হয় ততই ভালো, এবং আমরা মনে করি তাতে পুলিশ বাহিনীও তাদের কাজের ব্যাপারে সজাগ হবে এবং তাদের যে অর্জন, সেই অর্জনকে তারা সমুন্নত রাখতে পারবে অন্যান্য ক্ষেত্রে অর্জনকে। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। মৌলানা ভাসানী বলতো, সবাই যুদ্ধের জন্য যদিও বাঙালি একশো রাখবো না, সব মেজা ফেলে দেবো। পশ্চিমবঙ্গ পাকিস্তানকে 2 কোটি, বাংলাদেশে 20 থেকে 20 কোটি দিব। সেজন্যই আমরা যুদ্ধের জন্য রেডি হইলাম। মনের আওয়াজে 6 জন পুলিশ পালিয়ে গেল গা। 6 জন পুলিশের যুদ্ধ আমার দৌড়ে দৌড় দিয়ে জওয়ানকে কয়েকগুলি, আবার দৌড় দিয়ে জওয়ানকে কয়েকগুলি। এটা দেখানোর অর্থ হইল যে আমরা মেরামত করলাম, আরো একটা নেই। আমি তোমাদের কাছে আমার অনুরোধ, এই পরবর্তী যারা আসবো তাদেরকে সত্য জিনিসটা তোমরা যত্ন করে লালন পালন করবা, পরবর্তী জেনারেশনে ছেলে করে বুঝা। হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর DHA ওর ব্রেন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে।
রিয়েল কোকোনাট ফ্লেভারের সত্যি হয়ে এলো আপনার কল্পনার কুকি, কুকিম্যান রিয়েল কুকি। জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। সুন্দর তুমি লুকিয়ে আছো স্পর্শের কিনারায়। দীপ্তিময় রঙে বাড়ি রাঙালে উজালা ওয়েদারপ্রুফ আপনার বাড়িকে দেয় দীর্ঘস্থায়ী সৌন্দর্য। উজালা পেইন্ট, জীবনটাই রঙিন। ভাবি, আপনি ছেলেটাকে চান এক্সট্রা কিছুকে দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধে তো ভিটামিন মিনারেলস সব আছে, আমি তো শুধু দুধই দিই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800-র বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। সবাই যেন সুখে সুদিনের গান যেন থাকে সবার মুখে, স্বপ্ন গাছে কাটো সব সাথে করতে পারো, Come together for a better tomorrow. আমাদের গানে ঘরে ঘরে গানো, মাঝে মাঝে দেখো কত ঘরে গানো, শহরের বুকে আগে কত কিছু আছে, মানুষেরা আছে মানুষের খুব কাছে, স্বপ্ন আছে গানো সব সাথে করতে পারো, Come together for a better tomorrow. যদি সবাই মিলে করি তবে আগামীর দেশটা হবে আরো সুন্দর, আরো সমৃদ্ধ। 1997 সাল থেকে ইটকল তাই দেশের বৃহত্তর নানা খাতে অর্থায়ন করে আসছে, দেশকে নিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের দিকে। ইটকল, টুগেদার ফর টুমরো। ভাবি, আপনি ছেলেটাকে চান এক্সট্রা কিছুকে দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধে তো ভিটামিন মিনারেলস সব আছে, আমি তো শুধু দুধই দিই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800-র বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। এগুলো কি? পাকা চুল, বোকা। এ হলো অভিজ্ঞতা। দোস্ত, এ গল্প আর কত? কালো তো করতেই চাই, চুলের ক্ষতি চিন্তা নেই, আমার মতো হেয়ার কোড হার্বাল ডাই ব্যবহার কর। এতে আছে মেহেদি, জবা ও আমলকির প্রাকৃতিক গুণ, পাকা চুল করে 100 ভাগ কালো ও স্বাস্থ্যোজ্জ্বল। ভাবি, আপনি ছেলেটাকে চান এক্সট্রা কিছুকে দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধে তো ভিটামিন মিনারেলস সব আছে, আমি তো শুধু দুধই দিই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো রিসার্চে প্রমাণিত। একটি রিসার্চ 800-র বেশি বাচ্চা, অর্ধেক বাচ্চাদের দুধের সাথে হরলিক্স, বাকিদের বাড়তি নিউট্রিয়েন্টস যুক্ত দুধ। 14 মাসের রিসার্চে ক্লিনিক্যালি প্রমাণিত হয় হরলিক্স খাওয়া বাচ্চাদের বেড়ে ওঠার 5টি লক্ষণ অন্যদের তুলনায় বেশি ইমপ্রুভ করে। ওরা হয়ে ওঠে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। তাই রোজ দুধের সাথে হরলিক্স, বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। ভয় নেই, আছে টিউলিপ। অরক্ষিত মিলনের পর 5 দিন পর্যন্ত সমান কার্যকর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। টিউলিপ। রিয়েল পিনাট ফ্লেভারের সত্যি হয়ে এলো আপনার কল্পনার কুকি, কুকিম্যান রিয়েল কুকি। হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে।
এখন 400 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে 50 গ্রাম এক্সট্রা আর 500 গ্রাম ফ্রেশ মিল্কের সাথে ফাটাফাটি একটি সিরামিকের বাটি। চোখ আটকে না গিয়ে কি উপায় আছে? জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। মিহি ময়দার চাদরে মোলায়েম মাখনের দুধ, মিক্সিংটা কোরানো নরম নারকেল, কোমল বাদাম আর ইয়াম্মি চকলেট চিপস দিয়ে তৈরি ক্রিস্পি লিটল ডিলাইট। রিয়েল কোকোনাট, পিনাট আর চকলেট ফ্লেভারে সত্যি হয়ে এলো আপনার কল্পনার কুকি। কুকি না, রিয়েল কুকি। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প থেকে রক্ষায় কনস্ট্রাকশন স্টিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্টিলের স্ট্রেংথ এবং ডাক্টিলিটি নির্দিষ্ট মাত্রায় থাকলেও ভূমিকম্পের মতো দুর্যোগে তা যথেষ্ট নয়, কারণ ভূমিকম্প সরল রেখায় নয়, ঢেউয়ের মতো চক্রাকারে স্থাপনায় আঘাত হানে, যা সাইক্লিক লোডিং নামে পরিচিত। বুয়েটে দীর্ঘ পরীক্ষায় প্রমাণিত হয়েছে AKS TMT বাগ ভূমিকম্পনের মতো 10 লক্ষ কম্পন বা সাইক্লিক লোডিং এর টিকে থাকে আর আপনার স্থাপনা রাখে সুরক্ষিত। 100% পরিশোধিত স্টিল থেকে TMT প্রযুক্তিতে তৈরি AKS TMT বাগ বুয়েট স্বীকৃত বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনীয় স্টিল। জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ওর ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। এগুলো কি? পাকা চুল, বোকা। এ হলো অভিজ্ঞতা। দোস্ত, এই গল্প আর কত? কালো তো করতেই চাই, চুলের ক্ষতি। চিন্তা নেই, আমার মতো হেয়ার কোড হার্বাল ডাই ব্যবহার কর। এতে আছে মেহেদি, জবা ও আমলকির প্রাকৃতিক গুণ। পাকা চুল করে 100% কালো ও স্বাস্থ্যোজ্জ্বল। শুধু দুধ, আমার হরলিক্স কখনো খেলে? ভাবি, যতবার দুধ সাথে হরলিক্স। এখন হরলিক্স 450 গ্রাম জারের সাথে 100 গ্রাম ফ্রি, বাঁচলে 88 টাকা। ভয় নেই, আছে টিউলিপ। অরক্ষিত মিলনের পর 5 দিন পর্যন্ত সমান কার্যকর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। টিউলিপ। ভাবি, আপনার ছেলেটা তো চ্যাম্প, এক্সট্রা কিছু কি দিচ্ছেন? আমি রোজ ওকে দুধের সাথে হরলিক্স দিই। হরলিক্স কেন? দুধেই তো ভিটামিন মিনারেলস সব আছে। আমি তো শুধু দুধই দিই। হরলিক্স যে বাচ্চাদের গ্রোথ নিশ্চিত করে, এটা তো